নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। সিপিসিবির তরফ থেকে অর্থাৎ পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতাও বিভিন্ন, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতায় আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের নিয়োগ করা হচ্ছে। মানে তুমি যে রাজ্য থেকে বিলং করছো সেই রাজ্যের মধ্যেই তোমাদের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তুলে ধরবো এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো একদম অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছি। তার আগে তোমরা অবশ্যই এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। 7ই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 28শে এপ্রিল 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে এবং যে কটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু এটা নয়। এবং এখানে জব লোকেশন বলে রাখি, কলকাতা সহ, ত্রিপুরা সহ, আসাম সহ বিভিন্ন রাজ্যে তোমাদের জব লোকেশন থাকবে। ঠিক আছে, মানে অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় তোমাদের জব পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো যে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। দেখো তোমাদের যে পোস্টগুলো আছে সেগুলো হচ্ছে এমটিএস পোস্ট আছে, মাল্টিটাস্কিং স্টাফ। এই পোস্টটার জন্য যোগ্যতা হলো মাধ্যমিক পাস যোগ্যতা, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে, অথবা তোমার যদি আইটিআই থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। আবার যাদের সিম্পল মাধ্যমিক পাস তারাও আবেদন করতে পারবে। এছাড়া দেখো তোমাদের ফিল্ড অ্যাটেন্ডেন্ট, এই পোস্টের জন্য যোগ্যতা হলো মাধ্যমিক পাস, ডিজারেবল কোয়ালিফিকেশন মানে অগ্রাধিকার দেওয়া হবে। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট তোমার এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। মাধ্যমিক পাশ হলেই তুমি ফিল্ড অ্যাটেন্ডেন্ট এবং এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবার দেখো লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যদি আবেদন করতে চাও, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এবং ইংলিশে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে এবং ডিজারেবল যোগ্যতার ক্ষেত্রে যদি তুমি বিএসসি পাশ করে থাকো তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে, বাট উচ্চ মাধ্যমিক যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পাশ করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এর পরবর্তী পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 2। এই পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং স্কিল টেস্ট তোমাদের নেওয়া হবে, যেখানে 10 মিনিটের একটা ডিকটেশন থাকবে, 80 তোমাদের WPM তোমাদের স্পিড থাকতে হবে এবং ট্রান্সক্রিপশন থাকবে, যেখানে 50 মিনিটসের তোমাদের একটা ট্রান্সক্রিপশন থাকছে ইংলিশে, যেখানে তোমাদের কম্পিউটারে একটা ট্রান্সক্রিপশন দেওয়া হবে এবং তোমাদের হিন্দিতেও তুমি করতে পারো, সেখানে 65 মিনিট, আর ইংলিশে করলে 50 মিনিটে। ঠিক আছে, এরপরে হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, সেখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তারপরে আপার ডিভিশন ক্লার্ক, এখানে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, গ্র্যাজুয়েট হলেই আবেদন করা যাবে। এখানে ইংলিশে তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে, অথবা তুমি চাইলে হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। টাইপিং যে টাইমিং যেটা থাকছে সেটা 10 মিনিট। ঠিক আছে, 10 মিনিটের একটা টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে। এবার হচ্ছে সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও সেখানে তোমাদের 12 স্ট্যান্ডার্ড তোমাদের পাস করা থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং 3 বছরের অভিজ্ঞতা প্রয়োজন আছে। এরপরেও হচ্ছে তোমাদের জুনিয়র টেকনিশিয়ান, এখানে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছো, ডিপ্লোমা, পলিটেকনিক ডিপ্লোমা যারা করেছো তারা আবেদন করতে পারবে এবং 1 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে। সিনিয়র ড্রাফটসম্যানের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ডিগ্রি করেছো অর্থাৎ বিটেক যাদের যোগ্যতা আছে তারা আবেদন করতে পারবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের আরও অন্যান্য অনেক পোস্ট আছে, যেমন জুনিয়র ট্রান্সলেটার পোস্ট আছে, সেখানে তোমাদের মাস্টার ডিগ্রি, তোমাদের ট্রান্সলেশনে তোমাদের জ্ঞান থাকতে হবে। অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যারা বিকম পাস করেছো তারা আবেদন করতে পারবে এবং 3 বছরে তোমাদের অ্যাকাউন্টস এবং অডিট রিলেটেড জ্ঞান তোমাদের থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করতে চাও এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। এখানে দেখো তোমাদের 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে টাইপ করতে হবে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে তোমাকে টাইপ করতে হবে। তারপরে হচ্ছে টেকনিক্যাল সুপারভাইজার, এইখানে তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি ডিগ্রি থাকে, বিটেক ডিগ্রি থাকে, আবেদন করতে পারবে।
তারপরে দেখো সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, যেখানে মাস্টার ডিগ্রি তোমাদের যোগ্যতা প্রয়োজন। সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি থাকে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, অবশ্যই তোমাদের LLB পাস করা থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং সায়েন্টিস্ট বি পোস্টের জন্য এখানে তোমাদের গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকলে আবেদন করতে পারবে। দেখো যে কোনো আপডেট আমি কিন্তু সবার আগে তোমাদের কাছে প্রোভাইড করে থাকি, এর জন্যই আমি বলি যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা যারা এখনও করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে বিভিন্ন লেটেস্ট আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হয়। তো দেখো এখানে যারা যারা PWBD ক্যাটাগরি থেকে, তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার আপনি PWBD ক্যাটাগরিদের ইনফরমেশনগুলো কম দেন। দেখো আমি প্রত্যেকটা ভিডিওতে অনেক সময় হতেই পারে গন্ডগোল হতে পারে, তবে আমি চেষ্টা করি PWBD ক্যাটাগরিদের কথাও মেনশন করে দেওয়ার। এখানে যতগুলো তোমাদের পোস্ট দেখালাম সবকটা পোস্টে যারা PWBD ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে। যেহেতু এটা সম্পূর্ণ অফিসিয়াল টাইপের তোমাদের জব, তো সেক্ষেত্রে তোমরা PWBD ক্যাটাগরি থেকে হলেও কিন্তু আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের জব লোকেশন সম্পূর্ণ স্টেট ওয়াইজ হবে, অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটেরই বিভিন্ন জায়গায় তোমাদের জব লোকেশন হয়ে যাবে, ঠিক আছে? কারণ পলিউশন কন্ট্রোল যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেগুলো বিভিন্ন জায়গায় কিন্তু আছে, তাদের যে কেন্দ্রগুলো আছে। ওকে, আচ্ছা এবার তোমাদের বলে দিই যে এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। যারা যারা SC ST ক্যাটাগরি থেকে তারা 5 বছর রিল্যাক্সেশন পাবে, যারা OBC ক্যাটাগরি থেকে তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে তারা 10 বছর, 13 বছর, 15 বছর পর্যন্ত রিল্যাক্সেশন পাবে ক্যাটাগরি ওয়াইজ। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের ভ্যাকেন্সি কত, বেতন কত। এখানে তোমাদের MTS পোস্টের জন্য 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স, এবং ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি। ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য 18 থেকে 27 বছর, LDC পোস্টের জন্য 18 থেকে 27 বছর, জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এই সব পোস্টগুলোর জন্য কিন্তু 18 থেকে 27 বছর। এরপরে তুমি যদি জুনিয়র ট্রান্সলেটার, সিনিয়র ড্রাফটসম্যান, তারপর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যাও, তো সেখানে দেখবে 18 থেকে 30 বছর। দেখো ভ্যাকেন্সি কম, বাট এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা আবেদন করা তারা নিশ্চয়ই এখানে আবেদন করবে, এবং যারা আবেদন না করার তারা ভ্যাকেন্সির দিকেই তাকিয়ে থাকবে যে ভ্যাকেন্সি কম, আমি আবেদন করব না। দেখো পশ্চিমবঙ্গের একদিকে প্রচণ্ড পরিমাণে অবস্থা খারাপ, কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিলিজ হচ্ছে না, সেখানে ঠিকমতো নিয়োগ হচ্ছে না। তো যাই হোক না কেন, যে ভ্যাকেন্সিই থাকুক না কেন, চেষ্টা করো সেখানে আবেদন করে দেওয়া। যেহেতু এখানে তোমাদের সম্পূর্ণ স্টেট ওয়াইজ পোস্টিং হবে, আমি সেই ব্যাপারটা তোমাদের কাছে বলছি যে দেখো এখানে এবার দেখে নাও যে তোমাদের কত টাকা আবেদন মূল্য লাগছে। এখানে বলছে যে অনলি ইন্ডিয়ান ন্যাশনালিটি, অর্থাৎ ভারতীয় নাগরিক এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। দেখো এখানে 750 টাকা এক্সামিনেশন ফিস এবং 250 টাকা টেস্ট সিজনের জন্য লাগছে, টোটাল 1000 টাকা লাগছে। এবং 1 আওয়ার এক্সামের জন্য 350 টাকা এক্সাম ফিস এবং 150 টাকা হচ্ছে টেস্ট সিজনের জন্য, 500 টাকা টোটাল লাগছে। এবার এখানে SC ST PWBD এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেমটেড, মানে তাদের ক্ষেত্রে ছাড় আছে। কিসে ছাড় আছে? সেটা হলো এক্সামিনেশন ফিজে ছাড় আছে, অর্থাৎ এই এক্সামিনেশন ফিজটা তাদের দিতে হচ্ছে না, SC ST PWBD এক্স সার্ভিসম্যান এবং মেয়ে প্রার্থীদের দিতে হচ্ছে না, ঠিক আছে? তারা শুধুমাত্র তোমার এখানে যে টেস্ট সিজনের চার্জটা সেটা দেবে 250 টাকা 2 আওয়ার্সের, আর 1 আওয়ারে হচ্ছে 150 টাকা দিচ্ছে, ঠিক আছে? এবার এইটা কি, এটা হলো তোমাদের যে এক্সামটা হবে, যে টেস্টটা নেওয়া হবে, তার জন্য কিন্তু একটা চার্জেস তোমাদের নেওয়া হচ্ছে, ঠিক আছে? এবার 3 নম্বর পয়েন্টটা ভালো করে দেখো, দ্য বোর্ড রিজার্ভস দ্য রাইট টু পোস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট এনিওয়্যার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হবে। তোমরা এটা ভেবে রেখো না যে তোমাদের দিল্লিতে পোস্টিং হবে, ঠিক আছে? CPCBর কন্ট্রোল বোর্ড তো দিল্লিতে আছে, RRB যেমন আমাদের রেলওয়ে RRB যেমন কন্ট্রোল বোর্ড কোথায় আছে? দিল্লিতে আছে। তাহলে কি পোস্টিং কোথায় কোথায় হয়? কলকাতাতেও আছে, মালদাতে হচ্ছে, শিলিগুড়িতে হচ্ছে, এই সব জায়গায়। ঠিক তেমনি এনিওয়্যার ইন ইন্ডিয়া, ভারতের যে কোনো জায়গায়, যে কোনো রাজ্যে তোমাদের পোস্টিং হবে, ঠিক আছে? তো এই ব্যাপারটাই নিশ্চিন্তে থাকো। এবার এটা যেহেতু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, তো প্রত্যেকের উচিত এখানে আবেদন করার, ঠিক আছে? এবার এইখানে আর কি বলা হচ্ছে দেখো, রিটিন টেস্ট এবং তার সিলেবাস রিলেটেড কিন্তু কোনো ইনফরমেশন এখানে এখনও প্রোভাইড করেনি। যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই সেটা জানিয়ে দেবো, ঠিক আছে? এবার তোমাদের
আমি এর জন্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো, যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এখানে যে সিলেকশন হবে সেটা হলো তোমাদের একটি রিটেন টেস্ট নেওয়া হবে, কারণ ইন্টারভিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের যে পোস্টগুলো সেখানে ইন্টারভিউ নেই, তো ইন্টারভিউ কিছু হবে না। গ্রুপ সির কিছু কিছু পোস্ট আছে যেগুলো তোমাদের টাইপিং রিলেটেড পোস্ট আছে, সেখানে তোমাদের টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের থাকছে। এবার তোমরা কিভাবে আবেদন করবে সেই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি, যে আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে। দেখো, তো আবেদন করার জন্য তোমাদের আমি এইখান থেকে জাস্ট আমি ক্লিক করব যে কিভাবে আবেদন তোমরা করবে। দেখো, আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আমি ভিজিট করছি, একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলাম। এখান থেকে আবেদন করার জন্য প্রথমে তোমাদের দেখবে একটি মেল আইডি এবং পাসওয়ার্ড, কিন্তু তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তাই ক্লিক হিয়ার টু রেজিস্টার অপশানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাবে যে ক্যান্ডিডেট নেম, অর্থাৎ প্রথমে তোমার নাম এখানে এন্টার করতে হবে, তারপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে তোমাকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে, একদম ভ্যালিড অ্যাক্টিভ মোবাইল নাম্বার, কারণ যাবতীয় যা কমিউনিকেশন হবে, কোন ডেটে তোমাদের এক্সাম হবে, তোমার আবেদন তুমি করেছো সেটা সাকসেসফুলি হয়েছে নাকি সেটাও তোমার SMS-এ মেসেজ চলে আসবে, তারপরে মেল চলে আসবে, তারপরে তোমাকে মেল আইডি এন্টার করতে হবে, সেই মেল আইডিটাকে কনফার্ম করতে হবে, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড, এবং অবশ্যই সেটাকে নোট ডাউন করে রাখবে, তারপরে পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে। দেখো, তোমাকে মেল আইডির পাসওয়ার্ড দিতে বলছে না, এটা তোমাকে পাসওয়ার্ড বানাতে বলছে, যাতে তুমি যখন আবার ফার্দার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তুমি যদি চেক করো বা কোনো ইনকমপ্লিট যদি থাকে সেটাকে যদি কমপ্লিট করতে চাও পরবর্তী সময়, তখন তুমি সেই পাসওয়ার্ড এবং তোমার মেল আইডি দিয়ে ঢুকতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এই চেকবক্সে তোমাকে ক্লিক করে দিতে হবে এবং সাবমিট করতে হবে। এটা হলো তোমাদের প্রাথমিক রেজিস্ট্রেশন প্রসেস, আমি তোমাদের বললাম, ঠিক আছে। বাদ বাকি প্রসেসগুলো খুবই ইজি। সেখানে তোমাদের কি করতে হবে, সেখানে তোমাদের সেই মেল আইডিটাকে তোমাকে এন্টার করতে হবে যেটা রেজিস্ট্রেশনের সময় এন্টার করেছিলে। এবার তোমাকে পাসওয়ার্ডটা যেটা তুমি নোট ডাউন করেছিলে সেই পাসওয়ার্ডটাকে এখানে বসাবে, বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে এবং যাবতীয় যা যা ইনফরমেশন থাকবে সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবার দেখো, এখানে দুটো নাম্বার দেওয়া আছে, এনি কোয়ারিজ কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে, যে কোনো গভর্নমেন্ট ওয়ার্কিং ডেজ, যেহেতু এটা সরকারি চাকরি, তো সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারো যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে। আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। এখনের মতো এটুকুই, টাটা।